কি বললে বাবা? আমায় এখন একটা বাচ্চাকে বিয়ে করতে হবে? তাও সবে মাত্র এসএসসি পরীক্ষা দেওয়া বাচ্চা। আর ইউ সিরিয়াস? তোমার কথা আমি এখনো বিশ্বাস করতে পারছি না। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামল সারফারাজ। তীব্র চোখের পলক ভেবে বাবার দিকে দৃষ্টিপাত করছে। এমন খামখেয়ালি চিন্তা বাবা কখনো নিতে পারেন না। সে শিক্ষিত, শুধু তাই না দেশের একজন রিটায়ার বিচারপতিও। তার চিন্তাভাবনা, বিচক্ষণতা বরাবরই সারফারাজকে মুগ্ধ করত। কিন্তু আজ সে কোনোভাবেই মুগ্ধ হতে পারছে না। রিটায়ার বিচারপতি আরিফ হাসান আজকের খবরের কাগজ মনোযোগ দিয়ে পড়তে পারছেন না। পারবে না এটাই স্বাভাবিক। নিকুঞ্জ নিবাসে আজ প্রচুর শোরগোল। তাদের পৈতৃক বাড়ি এটা। ঘরভর্তি মেহমান। ঈদ উপলক্ষে মেহমানে পুরো বাড়িতে গুনগুন রব। অথচ ঈদ পেরিয়ে গেছে আজ 7 দিন। তার বড় ছেলে সারফারাজ শেহদাত বর্তমানে ডাক্তারি নিয়ে পড়াশোনা করছে। ছোট ছেলে আরাফাত শেহদাত এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। এই তো 2 মাস বাদে তারও রেজাল্ট বেরিয়ে যাবে। সেসব নিয়ে তার চিন্তা নেই। তার মতোই 2 ছেলেও ভালোই মেধাবী। পড়াশোনা নিয়ে কখনো বকতে হয়নি। বড় ছেলে সারফারাজ এসেছিল বাবার অনুমতি নিতে। সন্ধ্যার ট্রেনে সে ঢাকা ফিরবে। অথচ তার বিয়ের কথা শুনে খানিকটা বিস্মিত আর বিভ্রান্ত। সবচেয়ে বিভ্রান্ত এটা শুনে তার বিয়ে একটা বাচ্চা মেয়ের সাথে হতে যাচ্ছে। তার বাবা কয়েক মাস আগেই গত হয়েছেন। এই মুহূর্তে এমন একটা সিদ্ধান্ত তাকে কি পর্যায়ে ভাবাবে এটা সে বুঝতে পারছে না। সারফারাজ দ্বিতীয়বারের মতো আবার বলতে আরম্ভ করল, বাবা, তুমি যা বলছো ভেবে বলছো কি? তুমি একজন রিটায়ার বিচারপতি। নিশ্চিত জানো 18 বছরের নিচে কোনো বাচ্চাকে বিয়ে দেওয়া আইনত অপরাধ। এরপরেও তুমি আমায় বিয়ের জন্য বলছো? আরিফ হাসান মনোযোগ দিয়েই কথাগুলো শুনছেন। এর ফাঁকে একবার চায়ের কাপে চুমুক দিলেন। চা ঠান্ডা হয়ে গেছে। চোখের চশমা খুলে পাশের টেবিলে রাখলেন। দৃষ্টি রাখলেন ছেলের উপর। বিয়ের কথা শুনে ছেলে যতটা বিস্মিত হবে ভেবেছিলেন ততটাই বিস্মিত হয়নি। হয়তো কথাটা সে এখনো বিশ্বাস করতে পারছে না। দরজায় কড়া নাড়ল কেউ। অতঃপর দরজা খুলে বেরিয়ে এলো একজন নারী। পরনে তার হালকা বাদামি রঙের শাড়ি, চোখে সোনালি রঙের চশমা, হাতে চায়ের কাপ। ঘরে আজ প্রচুর কাজ, এত কাজের চাপে তিনি যেন অস্থির হয়ে উঠেছেন। তার ছাপ চোখে মুখে ফুটে উঠছে। সারফারাজ মায়ের দিকে তাকিয়ে রইল গম্ভীর দৃষ্টিতে। মা শাহিনুর বেগম চায়ের কাপ এগিয়ে দিলেন স্বামীর কাছে। শাড়ির আঁচল দিয়ে কপালের ঘাম মুছে বললেন, দোকানপাট এখনো ভালো করে খুলেনি। সকাল থেকে ঘুরেও মনমতো একটা শাড়ি পাইনি। ভাবছি আমার বিয়ের শাড়িটাই ওকে পরিয়ে দিই। তুমি কি বলো? সারফারাজ ভেতরে ভেতরে রেগে যাচ্ছে। তার মা বাবা ভেবেই নিচ্ছে এই বিয়েটা সে করছে। না হলে এই শাড়ির কথা এখানে তুলবার কোনো দরকার ছিল না। কিন্তু যতই রেগে যাক না কেন, মা বাবার মুখের উপর কথা সে বলতে পারে না। তবু শান্ত গলায় শুধালো, কাকে বিয়ের শাড়ি পরাবে মা? কেন? অনিকে? ও ভালো কথা। আমি তোর জন্য একটা পাঞ্জাবি আনিয়ে রেখেছি। ঘরে বিছানার উপর রাখা আছে। পরে দেখিস ঠিক আছে কি না। বিয়ে কখন পরানো হবে? এই তো আছরের পরে। কাজীকে বলা আছে। সারফারাজ চোয়াল শক্ত করল। আশ্চর্য, তার আজ বিয়ে অথচ সে কিছুই জানে না। এমনকি কাজী থেকে শুরু করে শাড়ি পাঞ্জাবি সব তৈরি, শুধু বরকে জানানো হয়নি তারই আজ বিয়ে। চমৎকার। ইচ্ছে করল কথাটা জোরে বলতে কিন্তু পারল না। তার মন বলছে এই ঘর ছেড়ে বের হবার পরপরই দেখবে বাড়ির সব মেহমান তাকে এসে ঘিরে ধরছে। সবাই জানে তার বিয়ের একমাত্র সে ছাড়া। রেগে ঘর ছেড়ে বের হবার জন্য উদ্বেগ হল।
আরিফ হাসান তাকে থামিয়ে দিয়ে শাহিনুর বেগমকে বলল, রান্নাবান্না কেমন হচ্ছে? ভালোই এগুচ্ছে, তবে মনে হচ্ছে মুরগির রোস্ট কম পড়ে যাবে। সিধুকে ডেকে আনিয়ে নাও। খেয়াল রেখো, খাবার দাবার নিয়ে কেউ যেন কিছু বলতে না পারে। আচ্ছা, বলেই শাহিনুর ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। সারাফারাজ শেহদাত ঠোঁট কামড়ে ধরল। বিয়ে নিয়ে বাড়িতে হুলস্থুল কাণ্ড ঘটে যাচ্ছে, অথচ এসব কিছু থেকে সে অনাগত। আরিফ হাসান চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, বসো, ঠান্ডা মাথায় কথা বলি। আর কি বলবে বাবা, বিয়ের সবকিছুই তো দেখছি তৈরি, শুধু আমিই কিছু জানি না। জানাবার সময় হয়নি। বিয়ে ঠিক হয়েছে গত রাত 1টার দিকে। ভোর থেকেই সব তোড়জোড় শুরু। আর তুমি ঘুম থেকে উঠেছ সকাল 11টার দিকে। ফ্রেশ হয়ে নাস্তা সেরে আমার সাথে দেখা করতে এসেছ, আর এখন বাজে দুপুর 1টা। বিস্তৃত এক বর্ণনা দিয়ে সারাফারাজের মুখ বন্ধ করে দিল বাবা আরিফ হাসান। আশ্চর্য কিছু না, তার কথায় এক ধারালো অস্ত্র লুকিয়ে আছে। সে কথার জোরে কেউ কিছু বলতে পারে না। তবু সারাফারাজ বলল, কিন্তু আমায় জিজ্ঞেস করতে পারতে একবার। করার মতো কিছু ছিল না ফারাজ। তোমার পছন্দের কেউ নেই এটা তুমি আমায় 2 দিন আগেই বলেছ। 2 দিনের মধ্যে পছন্দ হয়ে যাবে এমন কোনো মেয়েও আশেপাশে নেই। তাই আমার ধারণা এই বিয়ে হচ্ছে আর তুমি এই বিয়ে করবে। ঠিক তো? তুমি বললে বিষও খেয়ে ফেলব। তুমি জানো আমি তোমার কথার অবাধ্য হই না। তিক্ত স্বরে কথাগুলো বলে ঘর ছেড়ে বেরিয়ে এলো সারফারাজ। রাগে তার সমস্ত শরীর কাঁপছে। তার দিকে তাকিয়ে চাপা হাসল চাচাতো যমজ 2 বোন রুদমিলা আর শ্রেয়মী। তারা দুজন বড্ড সুন্দরী আর দেখতে প্রায় একই রকম। নিজেদের সবসময় একরকম, তারা আবার সেম পোশাকও পরে। বড় আশ্চর্য। শুধু সে না, তাদের সব ভাইবোনদের মধ্যে এমন 2-1জন আশ্চর্য মানুষ থাকবেই। সারফারাজ কপাল কুঁচকাল। দুজনের হাসি মুহূর্তেই থেমে গেল। তাদের এই ভাইকে তারা প্রচণ্ড ভয় পায়। সারফারাজ কঠিন গলায় বলে উঠল, হাসছিস কেন দাঁত কেলিয়ে? আর কোনো কাজ নেই তোদের? শ্রেয়মী বলল, না ভাই। রুদমিলা মুখ ফসকে বলে ফেলল, আছে না, অনেক কাজ। তোমার আর অর্নিলার বিয়ের অনেক কাজ বাকি। একটু পরই অর্নিলাকে মেহেদি পরানো হবে। আরও কিছু বলার ছিল। শ্রেয়মী গুঁতো দিয়ে তাকে চুপ করে দিল। ভাইকে দেখে মোটেও মনে হচ্ছে না তিনি খুশি হচ্ছেন। কেমন গম্ভীর করে রেখেছে মুখটা। 2 বোন একসাথে পোগার পার। ভাই হুটহাট ধমক দিয়ে বসেন, তাদের ধমক খেতে ইচ্ছে না। সারফারাজ দীর্ঘ নিঃশ্বাস ফেলল। ডাক্তার হতে হলে ধৈর্য ধরে রাখা বহুত বড় কাজ। সে খুব ছোট কারণেই রেগে যায়, এভাবে রেগে যাওয়া যাবে না। সামলাতে হবে। ঘরের দিকে পা রাখল। বাড়ি ভর্তি মেহমান। তার চাচা, চাচি, চাচাতো 3 ভাই বোন। এছাড়া মায়ের তরফ থেকে এসেছে মামা মামি, তাদের বাচ্চার বাচ্চারা। যদিও মামা তাদের আপন নন। মায়ের দিক থেকে কোনো ভাইবোন নেই। উনি তার দূরসম্পর্কের মামা। এই মামা বাচ্চার বাচ্চারা ছোটাছুটি করে এসে থামল সারফারাজের সামনে। তাকে ঘিরে দুজনে ছুটতে লাগল। তার সাথে চিৎকারও করছে। বিরক্ত লাগছে, ভীষণ বিরক্ত। এক ধমক দিয়ে বলল, এই চুপ। দুজনেই চুপসে গেল। হতবাক হয়ে চেয়ে রইল সারফারাজের দিকে। সে হম্ভিতম্ভি করে তার ঘরের দিকে রওনা হল। ঘরে ঢুকেই দরজা বন্ধ করে সামনে ফিরতেই ভ্রু কুঁচকে ফেলল। বিস্মিত স্বরে বলল, অর্নিলা? অর্নিলা হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। হুট করে দরজা বন্ধের শব্দে বেচারি ভয় পেয়ে গিয়েছে। এর মধ্যে ফারাজ ভাইয়ের গলার স্বর। দিনটাই বুঝি এবার যাবে। ফিরে তাকালো সামনের দিকে। তার গালভর্তি হাসি। বিরক্তির শেষ রইল না। এই মেয়ে শুধুই হাসে। একে ধমক দিলেও হাসে,
বকা দিলেও হাসে, পারে শুধু ভ্যা ভ্যা করে কাঁদতে। বোধহয় কান্না আর হাসি ছাড়া ও কিছুই শিখেনি। তুমি এখানে? মামুনি বলল, পাঞ্জাবি দিয়ে যেতে, তাই এসেছি। ফারাজ বলেছে আজ আছরের সময় এটা পরে যেতে। আমার আর আপনার আজ বিয়ে। বলেই দাঁত বের করে হাসি দিল। এই হাসি লজ্জার হাসি না, মজার হাসি। এ বাড়ির সব মেয়েরাই শুধু হাসে। আশ্চর্য, এদের কি ভূতে ধরেছে? সারফারাজ কঠিন গলায় বলল, আমার ঘর থেকে বের হ, এখনই। অর্নিলা জোরে জোরে মাথা দুলিয়ে ঘর ছেড়ে বের হয়ে গেল। ফারাজ ভাই তুমি থেকে তুইতে চলে গেছে, এর মানেই তার রাগ অতিরিক্ত মাত্রায় বেড়ে গেছে। এ সময় তার সামনে না যাওয়াই ভালো। কিন্তু সে বুঝল না, বিয়ের কথা শুনে ফারাজ ভাই উমন রেগে গেল কেন। ভালোই তো হচ্ছে, তার বিয়ে হচ্ছে, তাও ফারাজ ভাইয়ের সাথে। ইস কত মজা, মামুনির সাথে এখন সে সারাক্ষণ থাকতে পারবে, এই বাড়িতে ঘুমাতে পারবে। কত মজা। নাচতে নাচতে চলে যাচ্ছে। হঠাৎ এক বিকট আওয়াজে থেমে গেল। ফিরে চাইল ফারাজ ভাইয়ের ঘরের দিকে। ভাই বেশি রেগে গেলে চিৎকার করে, ধপাস করে দরজা বন্ধ করে দেয়। এবারও তাই ঘটল। তাতে অর্নিলার কি? সে মুখ টিপে হাসল। দুই হাত কোমরে রেখে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে সারফারাজ। এই পাজি মেয়ের সাথে তার বিয়ে অসম্ভব। এই মেয়েটিকে একটুও পছন্দ না তার। তার ফুফাতো বোন বলতে শুধু এই। তার ফুফা কেউ পছন্দ না, আর তার মেয়েকেও না। ফুফুকে দেখেছিল সেই ছোটবেলায়, তখন তার বয়স খুব বেলি না, এই 12 কি 13 হবে। এই মেয়ে অনি তখন আসত আর তার সমস্ত খেলনা ভেঙে ফেলত। খুব বিরক্তিকর। যখন তখন তার জিনিসপত্র ভেঙে ফেলে। তার ঘরে এসেছে মানে কিছু একটা ভাঙবে। ছোটবেলায় তার পছন্দের জিনিস ভাঙত, একটু বড় হতেই তার বই খাতা ছিঁড়ে ফেলত। একবার তো তার প্র্যাকটিক্যাল খাতায় তরকারির ঝোল ফেলে দিয়েছিল। কি অদ্ভুত, তার সব কাজে গণ্ডগোল বাধায়। এখন বিয়ের পর কি করবে? তার জিনিসপত্র নিয়ে ডাক্তার খেলবে? অবশ্যই তাই করবে, এ ছাড়া আর কি পারে। দরজায় আবারও কড়া নাড়ার শব্দ। রেগে ফট করে দরজা খুলে বলল, কে? অতঃপর সে সহজ হল। শান্ত কণ্ঠে বলল, ওহ তুই। অর্নিলা কাঁদতে কাঁদতে আরিফ হাসানের সামনে এসে থামল। তাকে দেখতে পেয়েই অস্ফুট স্বরে বলল, মামা, ভাইয়া আমাকে ছুঁয়েছে। আরিফ হাসান থমকে দাঁড়ালেন। কি বলল অর্নিলা? ছুঁয়েছে মানে? কেমন ছোঁয়া? অর্নিলার মুখের দিকে তাকিয়ে দেখে বেশ বুঝতে পারলেন কোনো ধরনের ছোঁয়ার কথা বলছে। মেয়েটা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে উঠল। তার চোখ মুখ লাল হয়ে উঠছে ক্রমশ। থেমে থেমে কাঁদতে সে। অর্নিলা আবারও বলল, মামা জানো, আমি খুব বারণ করলাম, কিন্তু ভাইয়া শুনল না। আমার জামা ধরে টানাটানি করছিল। বলেই চিৎকার করে কাঁদতে লাগল। অর্নিলা কখনো নিঃশব্দে কাঁদতে পারে না, সবসময় চিৎকার করে কাঁদবে। আরিফ হাসান হতভম্ব। আচমকা বজ্রপাত যেন তার মাথার উপর পড়ল। মনে হচ্ছে তার বুকের ভেতর থেকে কেউ কলিজা ছিঁড়ে টেনে বের করে ফেলছে। তিনি অর্নিলাকে জড়িয়ে ধরলেন। ভয় মেয়েটা কাঁপছে। কে ছুঁয়েছে? ভাই? কোনো ভাই? কার এত সাহস হল? ইঙ্গিত কোন দিকে যাচ্ছে সে বেশ বুঝতে পারছে। সারফারাজ বাড়িতে নেই, সে থাকলেও এমন কাজ কখনো করবে না। তাহলে কে? আরাফাত। অসম্ভব। এমন শিক্ষা তার ছেলেকে সে দেয়নি। তবুও কঠিন গলায় জিজ্ঞেস করল, কে? আরাফাত। অর্নিলা কান্না থামাল, মাথা দুলিয়ে না করল। আরিফ হাসানের উধালপাতাল মন তবুও শান্ত হয়নি। তিনি হাঁটু গেড়ে বসলেন, মাথায় হাত বুলিয়ে বললেন, মা, কান্না করে না। তুমি আমায় বলো, এমন বাজে কাজ কে করেছে তোমার সাথে?
আমি তাকে শাস্তি দিব। বলো মা, কে করেছে? অর্নিলা কান্না থামালো। সে হাঁপাচ্ছে। এখন আর ভয় লাগছে না। মামার কাছে থাকলে তার কখনো ভয় লাগে না। দুই হাতে চোখের পানি মুছল। একটু শান্ত হয়ে বলল, নিয়াজ ভাইয়া। আরিফ হাসান চমকে উঠলেন। নিয়াজ? ওই বখাটে ছেলেটা। এদিকে অর্নিলার কান্নার শব্দে শাহিনুর বেগম আর আরাফাত শেহদাত ছুটে এলো। আরিফ হাসান অর্নিলাকে শাহিনুর বেগমের হাতে দিয়ে বেরিয়ে এলেন। কি ভয়ঙ্কর ঘটনা! কি সাংঘাতিক! কি কুৎসিত! নিয়াজ শিকদার, অর্নিলার চাচাতো ভাই, 1 নাম্বারের বখাটে ছেলে। দিনরাত রাস্তায় রাস্তায় ঘুরবে, নেশাপানি করবে আর এভাবে মেয়েদের সাথে অসভ্যতামি করবে। না, এ কখনো হয় না। এর একটা সমাধা করাই উচিত। কিছুদিন আগেই অর্নিলার বাবা মারা গেছেন। আজ তার 40 দিন পার হয়েছে। এ কারণে অর্নিলার চাচা বিশাল এক মিলাদের আয়োজন করেছিলেন। সেখানে আরিফ হাসানের পুরো পরিবারের সাথে অর্নিলাও উপস্থিত। অর্নিলা তার নিজের রক্তের নয়, আদরের একমাত্র বোনের একমাত্র মেয়ে। মা বাবা মরা এই মেয়েটার জন্য তার খুব মায়া হয়, তাই তাকে আগলে রাখতে চান। কিন্তু অর্নিলার আপন চাচা ও তাকে নিজের কাছে রাখতে চান। তার আরও 2 ফুফু আছে, একজন সবার বড় আরেকজন সবার ছোট। তারা এখন অবধি কিছু বলেনি। অর্নিলা থাকতে চায় তার মামার সাথে। গোলমাল এদিকেই বেঁধেছে। আজ সবাই যখন চাচা ইয়াতিম শিকদারের বাড়িতে মিলাদে ব্যস্ত ছিল, তখনই ওই শয়তান নিয়াজ অর্নিলার সাথে এমন ঘৃণ্য আচরণ করার সুযোগ পেয়েছে, এমনটাই আরিফ হাসানের ধারণা। কিন্তু এভাবে ছাড় দেওয়া যায় না, এর একটা বিহিত না করলেই নয়। পুরো নাম অর্নিলা অথই। মা বাবার একমাত্র সন্তান সে। মা মারা গেছে প্রায় 7 বছর হতে চলল। বাবা মারা গেছে এই তো মাস পেরিয়ে গেল। বাবা শামশের শিকদার মারা যাবার আগে মেয়ের কোনো কমতি রাখেননি। বলতে গেলে ভালোই সম্পত্তি আছে তার। নিজের 2টো বাড়ি আছে, যেগুলো ভাড়ায় চলে। ঢাকায় নিজের 3টে ফ্ল্যাট। ভালো ব্যবসা ছিল। মারা যাবার পর সেসব এখন চাচার হাতে। সেখানেই থাক, ওসব নিয়ে অর্নিলার কোনো মাথা ব্যথা নেই। ওসব ছাড়া যা আছে তা ঢের কম নয়। জমি জমা আছে নিশ্চয়। এছাড়া মামা আছে, বড় ফুপু আছে যিনি বিদেশে থাকেন। ছোট ফুফু থাকেন একান্নবর্তী পরিবার নিয়ে। চাচার অবস্থাও কম ভালো নয়। তবুও যার থাকে বেশি তার চাইও বেশি। তাই তো অর্নিলার ভাগের অতটুকুর উপর নজরও তার। ইচ্ছে আছে তার ছোট ছেলের সাথে বিয়েটা দিয়ে দিতে পারলেই অর্নিলার ভাগের সম্পত্তি তার সন্তান পাবে। কিন্তু মাঝখানে বাদ সাধছে ওই আরিফ হাসান। ফরহাদ সবকিছু বলে একটা সিগারেট ধরালো। সারফারাজ ভ্রু কুঁচকে গম্ভীর মুখে বলল, সিগারেট খাওয়া ভালো না। এর জন্য শরীরে। এই থামো তো। আমি তোর কাছে ডাক্তারি শিখতে আসিনি। যা বলছি তা শোন। সবই শুনলাম, কিন্তু আমার সাথে অর্নিলার বিয়ের কাহিনীটা বুঝলাম না। গোয়ালে গরু কি আমি একটাই ছিলাম? গোয়ালের গুরু তুমি হতে যাবে কেন? তুমি হচ্ছ 7 রাজার ধন। নিয়াজ যা করেছে এসব জানাজানি হয়েছে। অর্নিলার বড় ফুফু আছে না, ওই যে বিদেশি মেম সাহেব, 3 ইঞ্চি উঁচু জুতা পরে সাজগোজ করে যে ঘোরাঘুরি করে, সে ঠোঁটে লিপস্টিক দিবে না, কিন্তু ঠোঁটের চারদিক আর্ট করে রাখবে। অদ্ভুত। আমি এসব জেনে কি করব? ওই মহিলা ঠোঁট লিপস্টিক করে না আর্ট করে তা আমার জেনে কি কাজ? আর তাছাড়া তুই আর কিছু না দেখে মহিলার ঠোঁটের লিপস্টিকের রং দেখতে গেলি। এত ক্যারেক্টারলেস তুই। আরে বাবা, আমি তো তোকে তার বর্ণনা দিচ্ছি। আর তাছাড়া তার ঠোঁটের লিপস্টিক নিয়ে আমার কোনো কাজ নেই। ঠোঁটে লিপস্টিক লাগিয়ে দেবার লোক আমার আছে। তার রাঙা ঠোঁট নষ্ট করার অধিকারও আছে। বলেই সিগারেটের ধোঁয়া শূন্যে ছাড়ল।
সারফারাজ বলে উঠল, সেইট মেয়ে তোর এই সিগারেট খাওয়া ঠোঁটে চুমু খেতে চাইবে? পাগল হয়ে আছে বলেই অট্টহাসি হাসল। আচ্ছা যাক, এসব আলোচনা পরে করা যাবে। শোন তবে সব জানাজানির পর ইয়াতিম শিকদার তো বেজায় রাগ। শুনলাম সবার সামনেই নাকি নিয়াজকে চর মেরেছে, লাথি মেরে বাড়ি ছাড়া করেছে। যাক, যতটা খারাপ ভেবেছিলাম ততটাই খারাপ নয় দেখছি, তার চেয়েও 10 গুণ। সবার সামনে মেরে ঘর থেকে বের করার পর রাতে এসে তোমার বাবাকে বলছে তার ছেলের সাথে অর্নিলার বিয়ে পড়িয়ে দিতে। এখন সবাই জানে আরিফ হাসান নিজের জীবন দিয়ে দিবে, তবু অর্নিলার সাথে ওই বখাটে নিয়াজের বিয়ে দিয়ে তার জীবন নষ্ট করবে না। ওহ, তাই এর জন্য এবার আমাকেই বর সাজিয়ে বিয়েতে বসতে হবে, তাই তো? ফরহাদ দাঁত কেলিয়ে হাসল, সিগারেট নিভিয়ে নিচে ফেলে দিয়ে বলল, তা বটে। কিন্তু জানিস প্রথমে বর সাজানোর জন্য কাকে বলির বকরা বানিয়েছিল? কাকে? আমাকে। আর কাকে? ভাই আমি তো বলেই দিয়েছি। চাচা দেখো, আমার নায়িকা রেডি, বাসরও রেডি, তাই অন্য রমণীর গলায় ফুলের মালা দিতে আমি পারব না। রক্ষা করো। তুই এভাবে বাবাকে বলেছিস? সেম টু সেম। সেজন্যই তো তোর সাথে বিয়ে ফাইনাল। যদিও এসব ওই বিদেশি মেম সাহেবের কারবার, তারই বুদ্ধি। সারফারাজ মাথা দুলিয়ে বলল, ওহ আচ্ছা। অতঃপর খানিকক্ষণের জন্য নিশ্চুপ হয়ে কিছু একটা ভাবতে লাগল। ফরহাদ তার ঘাড়ে হাত রেখে বলল, আসছি আমি। বিয়ে বাড়িতে অনেক কাজ আছে। আচ্ছা যা, কিন্তু ফরহাদ। হ্যাঁ। তোর মনে হয় না অর্নিলার কোনো সমস্যা আছে? মানে এই বয়সে পুরোপুরি ম্যাচুরিটি না এলেও খানিকটা থাকা দরকার, কিন্তু এরকম কিছুই ওর মধ্যে নেই। সবার ম্যাচুরিটি একসাথে আসে না, কারো কারো আসতে সময় লাগে। দেখবি বিয়ের পর হয়তো ম্যাচুরিটি চলে এসেছে, তাই না? এসব নিয়ে তোর মাঝে দ্বিধা থাকার কথা নয়। তুই তো ভালোই জানিস। সারফারাজ নিচু স্বরে বলল, হ্যাঁ তা বটে, তবুও মেয়েটাকে আমার বাচ্চা বাচ্চা লাগে। তা তো লাগবেই। তোর চেয়ে 7 বছরের ছোট, আর যা উড়নচণ্ডী। 7 বছর? হ্যাঁ। আচ্ছা তোর ইন্টার্নশিপ কবে? সে তো খুব দেরি, এখনো প্রায় 2 বছর বাকি। আর ইন্টার্নশিপের কথা বলছিস, আগে পাশ করে বের হতে দে। তুই আবার কবে থেকে পাশ ফেলের চিন্তা করিস? ভুলে যাস না আমাদের সব ভাইবোনদের মধ্যে তুই বেস্ট। আমি লিখি দিতে পারি তুই একদিন খুব বড় ডাক্তার হবি। যাক, তৈরি হয়ে নিস। সারফারাজ বেলকনি থেকে ঘরের দিকে এগিয়ে এসে বিছানায় বসে বলল, হ্যাঁ, ব্যাগ গোছাতে হবে। ব্যাগ গোছাবি মানে? তুই কি আজই চলে যাবি? হ্যাঁ, রাতের ট্রেনে ঢাকা ফিরব। অনেকদিন পড়া ছাটাই হয়েছে আর না। আজই তোর বিয়ে আর আজই তুই চলে যাবি? ওটা বিয়ে না কাবিন। আর মা বাবা আমায় বিয়ে করাতে চাইছে যাতে অনিকে তাদের কাছে রাখতে পারে। অনি আমাকে চায় না, কিংবা আমি অনিকে। ওই অবুঝ মেয়েকে নিয়ে এখন সংসারের চিন্তা করা বিলাসিতা ছাড়া আর কিছু নয়। গিয়ে দেখ, বিয়ের কথা শুনে সে নাচছে, কারণ কেউ তাকে বলেছে বিয়ের পর সে এই বাড়িতে পার্মানেন্ট থাকতে পারবে। এছাড়া আর কি চাই তার? ফরহাদ কিঞ্চিত পরিমাণ হাসল। তার হাসির কারণে গালে দুটো টোল পড়ল। বাহ, চমৎকার হাসি তার। বলে উঠল, আর কেউ না, আমার জোড়া বোন আছে কি করতে। সারফারাজ তার মুখের দিকে তাকিয়ে হেসে দিল। মনের ভার এখন অনেকটাই কমেছে তার।
এতক্ষণ কি কারণে তার মনে এত ভার ছিল সে জানত না। এখন বোধহয় বুঝতে পারছে। একটা অবুঝ মেয়েকে বিয়ে করার মতো বোকা সিদ্ধান্ত। সবাই অনিকে বাঁচানোর চেষ্টা করছে, অথচ কেউ তার কথা ভাবছে না। কি অদ্ভুত! তার অস্তিত্ব সকলে বিলীন করে দিল এক নিমিষেই। অর্নিলার বড় ফুফু দাঁড়িয়ে আরিফ হাসানের ঘরের বাইরে। বিয়ের সময় গড়িয়ে পড়ছে। দরজায় কড়া নাড়তে স্বয়ং আরিফ হাসান দরজা খুলে দাঁড়ালেন। বিনীত ভঙ্গিতে বললেন, আপা, আসেন, ঘরে আসেন। ষাটোর্ধ্ব মহিলা, আরিফ হাসানের চেয়ে বড় না, তবুও তিনি অনেক মান্য করেন তাকে। সে আজ থেকে না, অনেক বছর আগে থেকেই। বড় ফুফু বললেন, না, ঘরে বসব না, বিয়ে শুরু হয়ে যাবে। এই তো কাজী আনতে সিধুকে পাঠিয়েছি। বলছি বিয়ের পোড়ানোর পরই তো খাওয়া দাওয়া হবে, তাই না? হ্যাঁ আপা, সেই ব্যবস্থা। আপনি রান্না বান্না দেখে এসেছেন। শিকদার সাহেব পরিবার নিয়ে আসবেন। এছাড়া তো আপনার ছোট বোন, তার পরিবারও আসবে। একটু দেখে নিতেন যদি। এসবের দরকার না। শাহিনুরের চেয়ে খাবার দাবারের ব্যবস্থা ভালো কেউ সামলাতে পারবে না। কিন্তু আরিফ, একটা ব্যাপার নিয়ে আমি তোমার সাথে নারাজ। তুমি ওই ইতর ইয়াতিম আর ইতরের ছেলে ইতর নিয়াজকে বিয়েতে আসতে বললে কেন? কি দরকার ছিল নিকুঞ্জ নিবাসে এসে বাড়ি নোংরা করার? আরিফ হাসান হাসলেন। বিনয় ভঙ্গিতে বললেন, আপা, নোংরা মানুষের মন কলুষিত করে, শরীর নয়। কিন্তু আপনি নিশ্চিত থাকুন, তাদের পায়ের ধুলো এই বাড়িকে অপবিত্র করতে পারবে না। আমার এই বাড়ি আগে যেমন পবিত্র ছিল এখনও তাই থাকবে। সারফারাজ রাজি বিয়েতে? হ্যাঁ রাজি। তবে বিয়ে পোড়ানোর পরই সে ঢাকায় রওনা দিবে। তাকে যেতেই হবে। সে জানি আরিফ, তোমার দুটো ছেলেই বড় ভালো। আমার ছোট দুই ভাইয়ের মতো কুলাঙ্গার না। তারা যেমন তাদের ছেলেগুলোও তেমন। শুধু একটি মাত্র রত্ন অর্নিলা। সে সোনায় বাঁধানো। তাকে কোনো শেকড়ার হাতে আমি দিব না, যজ্ঞ হাতেই দিব। দুই ছেলের প্রশংসা শুনে গর্ববোধ করলেন আরিফ হাসান। তার চোখে মুখে এক ধরনের উচ্ছ্বাস দেখা গেল। এর মধ্যেই গাড়ির শব্দ। নিকুঞ্জ নিবাসে সদর দরজায় শিকদারদের গাড়ি হাজির। নির্বিঘ্নে বিয়েটা দিতে পারলেই হয়। বড় ফুফু কর্কশ গলায় আবারও বলে উঠলেন, এসেছে কুলাঙ্গারের দল। অতঃপর তার উঁচু উঁচু জুতোর ঠকঠক আওয়াজে সামনে এগিয়ে গিয়ে বললেন, শোন আরিফ, তুমি আজ যা করছো এজন্যে আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকব। আমি আপনার জন্য কিছু করছি না আপা, যা করছি আমার ছোট বোনের জন্য। তার একমাত্র স্মৃতি আমার মা অর্নিলা। তাকে দেখা রাখাই আমার দায়িত্ব। স্বস্তির নিঃশ্বাস ফেললেন বড় ফুফু। আবারও ঠকঠক শব্দ। তিনি এগিয়ে যাচ্ছেন। ইয়াতিম শিকদার আর তার বড় ছেলে তারেক শিকদার একসাথে বাড়িতে ঢুকল। তারেক শিকদার বড় ফুফুকে দেখতে পেয়েই কুদুমবসি করলেন। সাথে সাথে তার বউ সাইমাও। নিয়াজ ফিটফাট সেজে পিছনে এসে দাঁড়াল। বড় ফুফু চোখ রাঙিয়ে প্রশ্ন করলেন, ভালোই তো সেজেগুজে এসেছিস, শরম লজ্জা কি নাই তোর? বেহায়া হাবলার মতো চলে এলি? ইয়াতিম শিকদার জবাব দিতে চাইলেন, তবু দিলেন না। দাঁত কেলিয়ে হাসলেন। নিয়াজের ভাবভঙ্গিও তেমন। বড় ফুফুর কথা এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দিল। ছোট ফুফু এসে বড় ফুফুর কানে কানে বলতে লাগলেন, আসতে বলেন আপা। সবার সামনে এসব কি বলেন? আর যতই হোক, ও তো আমাগো নিজের বংশের। বড় ফুফু হুঙ্কার দিয়ে উঠলেন। বললেন, কি আমাদের বংশের? আমাদের বংশের এমন জানোয়ারের মতো কে করেছিল বলতো? দেখছিস কখনো কেউ আমাদের বাবার দিকে আঙ্গুল তুলতে? আর আজকের দিনটা দেখ একবার। ছোট ফুফু কথা বাড়ালেন না। তার শ্বশুর অনেক লোকজন এখানে।
তিনি কিছু বললে বড় ফুফু শান্ত হওয়া তো দূর আর গর্জে উঠবেন। তাই কিছু নাই বলা ভালো। ইয়াতিম শিকদার এবারও হাসলেন। ভাবছেন, হাতি কাদায় পড়লে চামচিকাও লাথি মারে। কথা শুনে হজম করা ছাড়া আর কিছু করার নেই তার। নিয়াজের ঘাড় চেপে ধমকের সুরে বললেন, দাঁড়াইয়া আছোস কেন ব্যাটা? যা, কুদুম্বসি কর ফুফুরে। আদব কায়দা সব ভুইলা গেছস? বড় ফুফু আবারও বললেন, শুধু আদব কায়দা, এর সাথে সবকিছুই ভুলছে। হারামজাদা। বড় ফুফুর আচরণ অত্যন্ত কঠোর। কথায় কথায় গালাগালি করা তার চাই। শুধু তাই নয়, তার সাথে উচিত কথাও বলবেন। গোলমালের শব্দ শুনেই আরিফ হাসান ছুটে এলেন। তার পিছনে পিছনে ফরহাদ, রুদমিলা সহ হসন্ত রয়ে কার ম দীর্ঘই কার সবাই এলো। ফরহাদ শ্রেয়মীর কানে ফিসফিস করে বলল, এই ঠোঁট আর্ট করা লিপস্টিক ছাড়া মহিলা হঠাৎ এমন চেচ্ছে কেন? শ্রেয়মীর ভাইয়ার কানে কানে বলল, আরে নিয়াজ এসেছে, তাই এমন চেচ্ছে। ভালো কাজ। শুধু বকাবকিতে কি লাভ? ঘাড় ধরে বের করে দিলেই তো হয়। কথাটা আরিফ হাসানের কানে গেল। তিনি চোখ ঘুরিয়ে ফিরলেন। ফরহাদ অন্যদিকে মুখ সরিয়ে বাঁশি বাজাতে লাগল। আরিফ হাসান বড় ফুফুকে শান্ত করিয়ে মেহমানদের ভেতরে বসালেন। যতই হোক এখন তাদের বিয়ানের সম্পর্ক। তারা কুটুম। ভুলে গেলে চলবে না, অর্নিলা তাদের বংশের। কোনো দিন যাতে আঙ্গুল তুলে কিছু একটা বলতে না পারে সেসব প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন আরিফ হাসান। শাহিনুর বেগম নিজে ছুটে এসে মেহমানদের ভেতরে নিয়ে গেলেন। ইয়াতিম শিকদার দাঁড়িয়ে গেলেন আরিফ হাসানের সাথে। তাচ্ছিল্যের স্বরে হেসে হেসে বলতে লাগলেন, কি বিয়াইন সাব, এখন আমাদের সম্পর্ক তো এটাই, তাই না? যা বলে আপনার শান্তি। কিন্তু বিয়াইন সাব, আপনি কিন্তু ভালো খেলোয়াড়। যখন বিয়ার প্রস্তাব আমি দিলাম তখন কইলেন মায়ার বয়স কম, ছোট মানুষ। আর এখন মাইয়া কি ডাঙর হইয়া গেল, একদম বিয়ার লাক। ছি ছি ভাই, এমন বলবেন না। মেয়ে আমার বড় হই নাই, ছোটই আছে, কিন্তু ওর তো একটা মতো আছে। নিয়াজ ওর সাথে যা করছে এরপর সেই বিয়েতে তার কোনো মতো ছিল না। তবে সারফারাজের সাথে বিয়েতে তার অমত নেই। আপনি চাইলে জিজ্ঞেস। কথা শেষ করতে দেয়নি ইয়াতিম শিকদার। অট্টহাসি হেসে বললেন, ঠিক কইছেন। কিছু বছর পর আপনার পোলা হইব বড় ডাক্তার, আর আমার পোলা ভাই জাত অশিক্ষিত। থাক থাক, অসুবিধা নাই। মানুষের থাকে দুই হাত, ডান হাত আর বাম হাত, এর সাথে থাকে অজুহাত। বলেই হাসতে হাসতে ভেতরে চলে গেলেন। আরিফ হাসান অস্বস্তিতে ভুগতে লাগলেন। জলদি জলদি এই বিয়ে মিটে গেলে বেঁচে যায়, না হলে এই লোক একটা হুলস্থুল কাণ্ড করে ছাড়বে। কাজী এসে বসে আছে। ড্রয়িং রুম ভর্তি মানুষ। বিয়ে বাড়িতে গ্যাঞ্জাম বেশি। 10 জনের 10 মতো। সারফারাজ তার লাল খয়েরি রঙের পাঞ্জাবি পরে সোফার এক কোণে আর্স্ট হয়ে বসে আছে। ফরহাদ এসে তার কানের কাছে ফিসফিসিয়ে বলল, কি ব্রাদার, অনেক টেন্স লাগছে মনে হচ্ছে। ব্যাপার না, চিল। আজ তো তোমার বাসর রাতও না। সারফারাজ চাপা স্বরে জবাব দিল, টেনশন হচ্ছে না, রাগ হচ্ছে। রাগ কমানোর চেষ্টা করছি তো নার্ভ কাজ করছে না। নার্ভাস হয়ে যাচ্ছি। কারণ কি? সারফারাজ চোখের ইশারা করল। ফরহাদ সামনে তাকিয়ে দেখল নিয়াজকে। সে ফোনের মধ্যেই ঢুকে আছে। সারফারাজ দাঁতে দাঁত চেপে বলল, একে বাড়িতে ঢুকতে দিল কে? তোমার আব্বাজান। বরণ করে ঢুকাইছে। অনি দেখলে কি হবে? ওর উপর মানসিক চাপ পড়বে না? না না, অর্নিলার এত কিছু মনে থাকে না। আর এভাবেও এখন ও বিয়েতে মশগুল, এসব দিকে নজর দিবে না। আর আঙ্কেল যখন আনছে নিশ্চিত কোনো চিন্তা ভাবনা আছে। সারফারাজ মাথা দুলাল।
ফরহাদ যতই বলুক ব্যাপার না, তবুও তার টেনশন হচ্ছে। মনে হচ্ছে অনি ওকে দেখে শান্ত থাকতে পারবে না। এখন বাচ্চামি যতই থাকুক তার মধ্যে। অর্নিলাকে সাজিয়ে নিয়ে আসা হল। নিজের মায়ের শাড়িতে অর্নিলাকে প্রথমবার দেখে খানিকটা হকচকিয়ে গেল সারফারাজ। মনে হল অনিকে সে প্রথমবার দেখছে। এর আগে কখনো এমনভাবে দেখেনি। মায়ের লাল রঙের বেনারসিতে অনিকে বেশ মানিয়েছে, কিন্তু বেচারি শাড়ি সামলাতে পারছে না। শাহিনুর বেগম নিজে এসে তাকে বসিয়ে দিলেন সারফারাজের পাশে। সারফারাজ খানিকটা দূরত্ব রেখে বসল। আরাফাত ছুটে এসে দাঁড়াল সোফার পিছনে। সে আর অনি দুজনেই সমবয়সী। তাকে পিছন থেকে খোঁচা মেরে বলল, বুড়ি, তোর বিয়ে হয়ে যাচ্ছে হিহি। শ্রেয়মী আর রুদমিলা এসে দাঁড়াল তার পাশে। এরা দুজনেই এবার ইন্টার সেকেন্ড ইয়ারে, সামনে এইচএসসি দিবে। আরাফাতের কথার জবাবে অর্নিলা কিছু বলতে চাইল, অমনি শ্রেয়মী তাকে থামিয়ে দিয়ে বলল, চুপ চুপ, নতুন বউ কথা বলে না। বড় ফুফু এসে দাঁড়ালেন তার পাশে। অর্নিলাকে দেখে নিয়াজের ভাবি সাইমা শিকদার হাসতে হাসতে বলে ফেললেন, আরে, অর্নিলার তো এখনো 18 বছর হয়নি। তার রিটায়ার বিচারপতি সেই কথা ভুলে গেছেন নাকি? বাল্যবিবাহ হচ্ছে দেখি। আরিফ হাসান সবেমাত্র এক মেহমানকে সোফায় বসিয়ে বললেন, সব দিকেই আমার নজর থাকে বৌমা। ওদের রেজিস্টার হচ্ছে না, শুধু কাবিনামা। ইয়াতিম শিকদার খোঁচা মেরে বললেন, তাই তো বৌমা, তোমার এত চিন্তা ভাবনা কিসের? তুমি কি তার থেকে আইন বেশি জানো নাকি? দেখছ না ওসি সাহেব নিজে বিয়েতে উপস্থিত, মনে হচ্ছে তিনি সাক্ষী দিবেন। বলেই তার বিশ্রী দাঁত বের করে বিখ্যাত হাসি দিলেন। এই হাসি দেন মানুষকে ছোট করার পর। আগত নতুন মেহমান ছিলেন ওসি সাহেব। তিনি হাসলেন, বলে উঠলেন, সে যা বলেছেন। যেখান আমি স্বয়ং উপস্থিত সেখানে আইনি ঝামেলা মুক্ত থাকবেন, সেটাই স্বাভাবিক। কথাটা ইয়াতিম শিকদার হজম করতে পারলেন না। ওসি সাহেব যে তার কথার পিঠে জবাব দিয়ে দিবেন এটা তার ধারণায় ছিল না। আরিফ হাসান মুচকি হাসলেন, বিয়েতে ঝামেলা থাকবে না এমনটা হতেই পারে না। কাবিন নিয়েও একটা ঝামেলা দেখা গেল। ইয়াতিম শিকদার অর্নিলার বর্তমান অভিভাবক। 10 লাখ টাকা ছাড়া তিনি কাবিন করবেন না। বস্তুত আরিফ হাসান চাইছিলেন 5 লাখ টাকা কাবিন করতে। তাও তিনি ইয়াতিম শিকদারের কথায় রাজি হয়ে গেলেন। ঝামেলা তার পছন্দ না। এর মধ্যে টাকা ওসুলের কথাও চলে এলো। আরিফ হাসান বললেন, সেই নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আল্লাহর রহমতে আমার কম নেই। সারফারাজ তটস্থ হয়ে গেল। আচমকা সে বলে উঠল, তা কি করে হয়? আমার কাবিনের টাকা তুমি কেন দিবে? আমি দিব, সেটা আমার হক। সব দিতে পারবো না, তবু যত পারি ততটুকুই দিব। বড় ফুফু খুশি হলেন, বলে উঠলেন, আলহামদুলিল্লাহ, মন খুশি করে দিলে বাবা। অর্নিলা চুপচাপ বসে টাকার হিসেব দেখছিল। সে বুঝতে পারছিল এত টাকাকে কাকে দিবে। তাকে ফস করে বড় ফুফুকে জিজ্ঞেস করল, টাকা কাকে দিবে বড় ফুফু? কেন? তোকে দিবে। এখন সব না অল্প কিছু দিবে। এটা তোর হক বুঝলি মেয়ে। বিয়ের সময় কাবিনের এই টাকা তুই পাবি। অর্নিলা মাথা দুলাল, ফস করে বলে উঠল, তাহলে বাকি টাকা কখন দিবে? দীর্ঘশের পর। উপস্থিত সকলে হতভম্ব। কেউ কেউ উচ্চস্বরে হেসে উঠল। সারফারাজ শেহদাতের বিষম লেগে গেল। এই মেয়ে তো জোড়া হবার আগেই আলাদা হবার চিন্তা ভাবনায় আছে। বড় ফুফু জিহব কামড়ে বলল, এসব কি কথা? তওবা পর মাইয়া। অর্নিলা উঁচু গলায় বলতে লাগল, তওবা তওবা। উপস্থিত সকলে হাসতে হাসতে গড়াগড়ি খাবার অবস্থা। ফরহাদ হেসে হেসে সারফারাজের মুখ দেখছে। সে রাগী চোখে দেখছে অর্নিলাকে।
ইচ্ছে করছে মেয়েটাকে কষিয়ে একটা দিতে। কাজী সাহেব বহু কষ্টে হাসি থামিয়ে বিয়ে পড়ানো শুরু করলেন। সারফারাজ একটু বাদে বাদে অর্নিলাকে দেখছে। তার মন খচখচ করছে কোনো কারণে। সে বারবার সামনে তাকিয়ে মাথা নিচু করে ফেলছে। সারফারাজ সামনে ফিরল। অভদ্র হাসি হেসে নিয়াজ এদিকেই তাকিয়ে আছে। এই ছেলেটার শিক্ষা এখনো হয়নি। সারফারাজ এবার একটু গা ঘেঁষেই বসল অর্নিলার। অর্নিলা কপাল কুঁচকে ফেলল। ফারাজ ভাইয়ের দিকে মুখ করে ফিসফিস করে বলল, আর কত এদিক বসবেন? আমার কোলে বসে পড়বেন নাকি ফারাজ ভাই? চুপ গাধি, কবুল বল। সময় চলে যাচ্ছে। অর্নিলা জোরে জোরে বলল, কবুল কবুল। কাজী সাহেব শুকনো মুখে অর্নিলার দিকে তাকিয়ে বললেন, মা এখন না তো। আমি কথা শেষ করে নিই। তোমার তো দেখছি তরস সইছে না। অর্নিলা বোকার মতো সবার মুখের দিকে তাকিয়ে রইল। সবাই হাসি থামানোর চেষ্টা করছে। এমনকি ফারাজ ভাই ও মুখ টিপে হাসছে। লজ্জায় সে মাথা নিচু করে ফেলল। এবার আর কারো কথা কানে যাচ্ছে না তার। ফারাজ ভাই তার সাথে এমন করল। সবাই হাসছে তাকে দেখে। আর কথা বলবে না সে ভাইয়ের সাথে। কাজী সাহেব এবার ধীর স্বরে বললেন, মা এবার কবুল বলো। খাবারের ব্যবস্থা করা হয়েছে বাড়ির ছাদে। বিশাল বড় এই বাড়ির ছাদ ও বিশাল। আয়োজনে কোনো ত্রুটি নেই। ছোট ফুফু এসে বড় ফুফুর কানে কানে বলছে, আপা কমা রান্না নাকি খুব ভালো হয়েছে। আমার শাশুড়ি বলছিল গরুর গোশত নাকি ভালো রান্না করেছে, কিন্তু মাছ নাকি ভালো না। রুই মাছে কেমন গন্ধ গন্ধ নাকি পাচ্ছিল। রিয়াদের বাপ বলল, মুরগির রোস্ট ভালো ছিল কিন্তু পোলাও গরম আছিল না। এটা কোনো কথা বলো তো? আমরা কুটুম না, আমাদের এমন আতিথেয়তা করলে হয়? বড় ফুফুর ইচ্ছে করল একটা ধমক দিয়ে বলতে, গাধি রে গাধি, রান্না ভালোই আছে, তোর মুখ নষ্ট, তাই এসে এখানে এমন কথা বলছিস। কিন্তু বহু কষ্টে নিজেকে সংযত করলেন। তার বোনের স্বভাব ভালো না। খুব ছোট কারণেই কেঁদে ফেদে একাকার। দেখ যাবে বিয়ে বাড়ি পড়ে মরা বাড়ি হয়ে উঠবে। শান্ত স্বরে বললেন, থাক কমা, তুই একদিন ওদের দাওয়াত করে খাইয়ে দিস। তখন বুঝে যাবে আতিথেয়তা কাকে বলে। ছোট ফুফুর মুখ উজ্জ্বল হয়ে উঠল। তার চোখ চকচক করছিল। আগ্রহ নিয়ে বলল, ঠিক বলেছ আপা। কিন্তু আপা, খাবার কিন্তু আমার কাছে ভালোই লাগছে। ওই বোরহানিটা আছে না, ওইটা খেতে একদম দারুণ। সবার খাবার দাবার উপরে ব্যবস্থা করা হলেও অর্নিলা আর তার ভাইবোনদের ঘরেই খাবার দেওয়া হল। ছাদের চারদিকে রেলিং দেওয়া নেই। সেখানে বাচ্চাদের যাওয়া নিষেধ। সদ্য বিয়ে হওয়া অর্নিলার ক্ষেত্রেও তাই। সবচেয়ে উড়নচণ্ডী সে একাই। এদিকে সারফারাজ দাঁড়িয়ে ফরহাতের সাথে কথা বলছে। হঠাৎ করেই কান্নার আওয়াজ। এর মধ্যে চিৎকার চেঁচামেচির আওয়াজ। দুজন ফিরে পিছনে তাকিয়ে দেখল অর্নিলা ছুটছে। ছুটতে ছুটতে তার শাড়ি খুলে যাচ্ছে, ওদিকে তার নজর নেই। আরাফাত তার রোস্ট নিয়ে ভেগেছে। রোস্ট উদ্ধারের অভিযানে সে ব্যস্ত। শ্রেয়মী এসে তাকে ঝাপটে ধরতেই রোস্টের জন্য সে মরা কান্না কাঁদছে। সারফারাজ কপাল চাপড়ে বিড়বিড় করে বলতে লাগল, অন্য বউরা টেনশনে খাওয়ার কথা ভুলে যায়, এদিকে আমার বউ মুরগির রোস্ট নিয়ে ঝগড়া করছে। বাহ, কি ভাগ্য আমার। ফরহাত তাল মিলিয়ে বলল, একদম ফ্রেম বানিয়ে ঘরে সাজিয়ে রাখার মতো। চলবে।